হ্যালো স্টুডেন্টস, চ্যাম্প এডুকেশনের পক্ষ থেকে আমি তোমাদের অনিকেট স্যার। তো আজকে আবারও নিয়ে চলে এসেছি একটা পিওয়াইকিউ সিরিজ। তো সামনে তোমাদের জিডি এক্সাম, এসএসসি জিডি কনস্টেবল, তো তার জন্য ম্যাথ আর রিজনিংয়ের পিওয়াইকিউ সিরিজ চালু হয়েছে কাল থেকে। তো এটা এখন বর্তমানে কিন্তু কন্টিনিউ থাকবে। তো চলো কোশ্চেনের দিকে ধীরে ধীরে এগোই, এবং তোমরা ভিডিও ডেসক্রিপশানে আমাদের যে বিভিন্ন আপডেটসগুলো আছে সেগুলো ডেসক্রিপশানে পেয়ে যাবে। তো সেইগুলো প্লিজ তোমরা ফলো করো এবং আমার এই চ্যানেলটাকে সাপোর্ট করো, আমার যাতে ফ্রি এডুকেশন যে উদ্দেশ্য সেটা সফল হয়। তো সবাই প্লিজ শেয়ার করো এবং লাইক করো, এবং যে আর জিডির পরীক্ষা দেবে নেক্সট তার কাছেও এই ভিডিওটা শেয়ার করে দাও। জিডির এক্সাম কিন্তু বর্তমানে চারটে ফেজে হবে, অর্থাৎ চারটে আলাদা আলাদা ডেটসে হবে। সেই ডেটের মাধ্যমে কন্ডাক্ট করবে এসএসসি, এবং সেখানে কিন্তু বিভিন্ন পরীক্ষার যা তোমাদের অফিসিয়াল নোটিশ যেভাবে দেওয়া আছে ওইভাবে কিন্তু তোমাদের যে অ্যাপ্রোচগুলো ম্যাথ বা রিজনিং বলো তার যে স্মার্ট অ্যাপ্রোচ সেইগুলো আমি এখানে শেখাবো। তো এই চ্যানেলটা যদি ফলো করো তোমরা কিভাবে কোশ্চেনকে অ্যাটেম্প করতে হয় পরীক্ষাতে সেইটা তোমরা দেখতে পাবে। মূলত কম্পিটিটিভ পরীক্ষা একটাই আমাদের রুল মেনে চলতে হয় যে কোশ্চেনকে সম্পূর্ণ যতটা না করা যায়, অর্থাৎ যতটা ক্যালকুলেশন অ্যাভয়েড করে কতটা শর্টের মাধ্যমে শর্ট টাইমে আমি করতে পারছি, তাহলে কিন্তু তুমি কোশ্চেনে ঠিকঠাক অ্যাপ্রোচে করতে পারবে। আদারওয়াইজ কিন্তু সিলেকশন তোমার কনফার্ম নয়। আর এখন তো সেকশনাল টাইমার হয়ে গেছে, অর্থাৎ তুমি যাই ইয়ে করো তোমার 15 মিনিট টাইম থাকবে, তো সব তোমাকে অ্যাপ্রোচও সেই রকমই নিয়ে চলতে হবে। তো চলো ধীরে ধীরে এগোই। দেখো এটা কি বলেছে, যে জিডির একটা এক্সাম হয়েছিল 21/2/2025 সেকেন্ড শিফটে। তো চলো দেখি কি বলেছে। তো দেখো দশম শ্রেণীর তিনটি বিভাগে 35, 40, 25 জন ছাত্র থাকে, তাদের গড় নম্বর 90, 88, 80 হয়। তবে দশম শ্রেণীর ছাত্রছাত্রীর গড় নম্বর কত? তাহলে দেখো এখানে কি বলেছে, এখানে দেখো বলে দিয়েছে যে একটা ক্লাসে আছে 35 জন, একটা ক্লাসে 40 জন, আর একটা ক্লাসে রয়েছে 25 জন। এবার এই 35 জনের গড় নম্বর হলো 90, 40 জনের হলো 88, এবং 25 জনের হলো 80। এবার এটাকে শর্টে ধরলাম আমি, এর মধ্যে একটাকে জিরো করে নেবো, অর্থাৎ আমি ধরে নিলাম এর গড় হলো 90। তাহলে এই 90 এর বিয়োগফল কত? জিরো। এই জিরোকে যদি 35 দিয়ে গুণ করি তাহলে কত আসবে? জিরো। যোগ করলাম। আবার এই যে 88, এর থেকে এটা কত কম? -2 কম স্যার। তাহলে এই 40 জনের উপর কত কম হবে? যে -80 কম। আবার এইখানে আমি ধরেছি 90, তাহলে এর থেকে কত কম? -10 কম। এই -10 একজনের ক্ষেত্রে কম, তাহলে 25 জনের ক্ষেত্রে কত কম? -250 কম। বোঝা গেল? তাহলে টোটালে কত কম হলো? 250 আর 80 যোগ করলে হয় 330 কমলো। কতজনের উপর? এই যে কতজন, 35 আর 25 যোগ করলে 60 যোগ 40 100। তাহলে টোটাল আমি যে এভারেজ ধরেছি তার থেকে 3.3 কম হবে। 90 মাইনাস 3.3, আমি এটা কিন্তু করতে যাব না, আমাকে আগে বিয়োগ করবো হলো 86। তারপরে এই যে 3, 10 থেকে 3 বিয়োগ করলে 7, এই 86.7 হলো এর উত্তর, অপশন নাম্বার ডি। এইটা হলো রাইট অ্যাপ্রোচ শর্টে করার। এবারে দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে, যে এক্স হলো বৃহত্তম সংখ্যা যাকে 31, 61, 91 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকে, এক্স এবং 48-এর লসাগু কত? এই অঙ্কটা কয়েক সেকেন্ডের অঙ্ক। সাধারণ লোক দেখবে যে প্রথমে আগে এলসিএম নেবে, 31 ইন্টু 61 ইন্টু 91, এলসিএম নিবে, তারপরে এখানে একটা রিমাইন্ডার লিখবে, এখানে একটা কে লিখবে। এত বড় যদি করতে যাও না, সিলেকশন এখানেই শেষ, সিলেকশন আর নিতে হবে না। এখানে আমি একটা জিনিসই দেখব, যে এখানে বলেছে 48-এর লসাগু, অর্থাৎ যে সংখ্যাটা এই অপশানে পাবো তাদের মধ্যে 48 কিন্তু অবশ্যই থাকবে। এবার ব্যাপার বোঝো, 360 এটা 48 দিয়ে ভাগ যায় না, কিন্তু 178 এটাও 48 দিয়ে যায় না, 420 এটাও 48 দিয়ে যায় না, এদের মধ্যে একমাত্র 240 48 দিয়ে যাবে। গুণ করে দেখো, 48 ইন্টু 5, 4 5 20, 200, আর 50টা 40, 240। তো অপশন সি বা 3 হলো রাইট অ্যান্সার আমাদের। এরকম শর্ট অ্যাপ্রোচে কোশ্চেনগুলো করতে হবে। দেখো এবার এইখানে কি বলেছে, যে 50
55, 50, 23, 22 প্রত্যেকটি থেকে এক্স বিয়োগ করা হয়, তাহলে প্রাপ্ত সংখ্যা হলে একই ক্রমের সমানুপাতে থাকে। তাহলে এটা একটা ফর্মুলা আছে যে এ ইস টু বি ইস টু সি ইস টু ডি যদি সমানুপাতে থাকে তাহলে এদের সঙ্গে কত যোগ বা বিয়োগ করলে, তাহলে এর একটা ফর্মুলা এ প্লাস ডি মাইনাস বি প্লাস সি ইন্টু এ ডি মাইনাস বিসি। এখানে সরি উল্টো হয়ে গেল, একটু উল্টো হয়ে গেল আমাদের ফর্মুলাটা লেখা। একটু উল্টো হয়ে গেল, এটা হবে এ ডি মাইনাস বিসি বাই এ প্লাস ডি মাইনাস বি প্লাস সি। আচ্ছা, এখানে থেকে যে বিয়োগ করা হয়, বিয়োগ করা হওয়ার জন্য আমি এইভাবে লিখলাম, কিন্তু এটাতে যোগ করা হতো কিছুই হবে না, জাস্ট বিসি মাইনাস এডি করে দিতে হবে, নিচেরটা যেমন ছিল তেমনই থাকবে, এ প্লাস ডি মাইনাস বি প্লাস সি। এটা যদি যোগ হয়, অর্থাৎ যদি যোগ হয় তাহলে এই ফর্মুলা, আর যদি বিয়োগ হয় তবে কিন্তু এই ফর্মুলা আমরা ইউজ করব। এখানে রুলটা হলো এটাই যে এ ইস টু বি ইস টু সি ইস টু ডি, এখানে প্লাস মাইনাস এক্স প্লাস মাইনাস এক্স প্লাস মাইনাস এক্স প্লাস মাইনাস এক্স। অর্থাৎ যদি বিয়োগ করি তখন আমরা ইউজ করবো এই ফর্মুলা, যোগ করলে আমরা ইউজ করবো এই ফর্মুলা। এবার এখানে আমি কি বলেছি, বিয়োগ করেছি, তাহলে বিয়োগ করলে আমি বিয়োগের ফর্মুলা ইউজ করতে হবে। তাহলে চলো ইউজ করে দেখি বিয়োগের ফর্মুলা কি বলছে। 55 ইন্টু 22। আচ্ছা, যোগ করা, দুই ঘরের যে যোগ করা, এটা আমি শিখিয়ে দিচ্ছি, এটা তোমরা শিখে নাও এখনই। 50, 55 যোগ 22 77 মাইনাস 73। আচ্ছা, এবার দুই ঘরের যোগ। আচ্ছা, এর মধ্যে কমন একটা জিনিস দেখো, দুটোই কিন্তু 11-র যে মাল্টিপল, সেটাই দুটোই 11-র মাল্টিপল। তাহলে 11 11 যোগ করলে 121, 121 থাকলো, আর সাথে এই যে এর একটা 5 এর একটা 2, তাহলে এখানে কত হলো 1210 মাইনাস 50, 5 আর 23 গুণ করলে 115, এখানে একটা 0 বাই 4, মানে এখানে উত্তর কত হবে 15। এইবার দেখো আমাদের কিন্তু 15 বার করতে হবে না, আমাকে বার করতে হবে যে ফোর্থ প্রপোর্শনাল অফ এক্স বিয়োগ করা হয় তখন এই ক্রমের সমানুপাতে থাকে। তাহলে 3, 7 এবং এক্স এর চতুর্থ সমানুপাতি কত। তাহলে এক্স এর যদি আমি চতুর্থ সমানুপাতি বার করি, তাহলে আমাকে বার করতে হবে 3:7:15:x। তাহলে আমাকে এই এক্সটা বার করতে হবে। তাহলে এই এক্সটা বার করতে গেলে আমি কি করবো, 7 × 15/3, মানে উত্তর কত হবে 35। এই হলো আমাদের উত্তর। আচ্ছা, এবার কি বলেছে, একজন ব্যক্তি 30 কিমি ঘন্টা বেগে 60 কিমি, 60 কিমি ঘন্টা বেগে 30 কিমি, 90 কিমি ঘন্টা বেগে 45 কিমি গাড়ি চালান, পুরো যাত্রার গড় গতিবেগ কত। তাহলে এভারেজ স্পিড ইজ ইকুয়াল টু টোটাল ডিস্টেন্স, অর্থাৎ সম্পূর্ণ যে দূরত্ব বাই টোটাল টাইম, অর্থাৎ সম্পূর্ণ দূরত্ব বাই সম্পূর্ণ সময়। তাহলে টোটাল ডিস্টেন্স কত দেখো, বলেছে 60, এদিকে কত 30, আর এদিকে কত 35, মানে 60 9 135। এবার টোটাল টাইম, টোটাল টাইম কত বলেছে, এখানে 60/30 যোগ করলে কত হয় 2 ঘন্টা। আবার এইখানে 30/60 মানে 0.5। আবার এইখানে 45/90 মানে 0.5। 135/3 মানে 45। এই হলো আমাদের উত্তর। জলের মতো প্রশ্ন একবারে, এইভাবে স্পিডে করতে হবে অঙ্ক। তাহলে দেখো এখানে কি বলেছে যে রাকেশ, শিবম এবং রূপেশের গড় ওজন 46 কেজি। এখানে দেখো দিয়েছে রাকেশ এবং শিবমের 40 কেজি, শিবম ও রূপেশের। এখানে দেখো কমন কে আছে, শিবম কমন আছে, বের করতে বলেছে কত, শিবমেরই বার করতে বলেছে। তাহলে এইখানে আমি কি করব, রাকেশ এবং শিবম ও রূপেশ, এদের মোট ওজন নেব। তাহলে এদের মোট ওজন নিতে গেলে কি করতে হবে, এই দুটো 40 × 2 মানে 80 প্লাস 48 × 2 মানে 96।
96 মাইনাস এদের এই তিনটের যে গুণফল হবে, অর্থাৎ 3 6 18, 3 4 12, 138। গুণ কিভাবে করলাম এত শর্টে বলো তো? 46 ইন্টু 3। এই 46 ইন্টু 3কে ভাঙলে, 46কে ভাঙলে কত পাবো? 40 প্লাস 6 পাবো। এবার 40-এর আমার 3 দিয়ে গুণ করা তো সোজা, মানে 120 প্লাস 18 কত হলো? 138। এইভাবে শর্টে গুণ করতে হবে। তাহলে এইটা কত যোগ করলে কত হবে? 6 9 8 17 মাইনাস 138। উত্তর কত হবে? 38। অপশান এ, এটাই হলো আমাদের উত্তর। নেক্সট কি বলেছে দেখো, যে 400 কাস্টার অর্থাৎ 1200 টাকা প্রতি সদরে 400টি আতা কেনা হয়েছিল, 900 টাকা লাভে বিক্রি করা হয়েছিল প্রতি ডজন আতার বিক্রয় মূল্য কত? দেখো বিক্রয় মূল্য বার করতে বলেছে। তাহলে 400টাও আতা কিনলো প্রতি শতে, অর্থাৎ এক একটার দাম হলো 12 টাকা করে। অর্থাৎ যেখানে দেখো বলেছে প্রতি শ 1200 টাকা প্রতি শ, ধরে 400। তাহলে এখানে আমাকে 400টারই দাম বার করতে হবে, যেহেতু এখানে বলেছে 900 টাকা লাভে, অর্থাৎ টোটালের উপরে 900 টাকা লাভে। তাহলে 400টা আতা কিনেছিল, তাহলে এর সঙ্গে জাস্ট কি গুণ হবে? 4 গুণ হবে। তাহলে এই যে 400টা আতার দাম, এর দাম হবে 4800। কেন হবে? বোঝা গেল প্রতি শ ধরে। তাহলে প্রতি শয়ের দাম 1200 যদি হয়, তাহলে 400-র দাম 4800 হবে। এটাকে 900 টাকা লাভে বিক্রি করলো, মানে এর দাম হলো 5700। বোঝা গেল? এইবার এই যে 5700, এটাকে জাস্ট আমি 4 দিয়ে যদি ভাগ করে দিই, তাহলে কত দাম বাড়াবে? এখানে 100টার দাম বাড়াবে, তাই তো? 400 দিয়ে ভাগ করলে এটা বাড়বে প্রতিটার দাম। ইন্টু যদি আমাকে বলেছে ডজনের, তাহলে ইন্টু 12 দিয়ে করলাম, ইন্টু 3, তাহলে 171 টাকা। এই হলো উত্তর। তাহলে এইবার শর্টে উত্তর করতে হবে, বুঝতে হবে, কোশ্চেন বুঝে অঙ্ক করতে হবে, করে শর্টে উত্তর বার করতে হবে। তাহলে এবার দেখো, এইটা আমি পুরোটা লিখতে যাব না, জাস্ট এইখান থেকে কোশ্চেনে সলভ করবো। 19 মাইনাস 15 ফার্স্ট ব্র্যাকেটের কাজ হবে, তাহলে 19 মাইনাস 15 কত হবে? যে 4 হবে। 9 ভাগ 3, তাহলে এখানে আমাদের যে প্রথম যে সূত্র, বদমাস, তাহলে যে ডি মাস, তাহলে প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ হবে। তাহলে এই যে প্রথমে দেখো ব্র্যাকেট, তাহলে প্রথমে কার কাজ হবে? ফার্স্ট ব্র্যাকেটের কাজ হবে। তো ফার্স্ট ব্র্যাকেটের কাজ করলে কত পেলাম? 4। ঠিক। এইবার 9 ভাগ 3 করলে কত হয়? 3 ইন্টু 2 ইন্টু 4 মানে 8, মানে 24। তাহলে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমার চলে আসলো 24। ঠিক আছে। এইবার এইখানে দেখো আমি পুরোটা করতে যাব না, কিভাবে বার করব? যদি 24 হয়, তাহলে লাস্টের যে একটা ঘর সেটা 2 দিয়ে ভাগ যাবে। তাহলে প্রথমত আমি তো বুঝতে পারছি যে এখানে এইখানে এইরকম আসলো। ঠিক আছে। এইবার 24 দিয়ে যদি ভাগ যাবে, সেটা 3 দিয়েও ভাগ যাবে, 2 দিয়েও ভাগ যাবে। তাহলে দেখো 2 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম কি? লাস্টের যে একটা ঘর, সেই একটা ঘর 2 দিয়ে ভাগ যেতে হবে। তাহলে এইটা তো কোনোদিনও উত্তর হতে পারে না, এটা তো আমি বুঝতে পারলাম। ঠিক আছে। এইবার আমি দেখবো এর মধ্যে 3 দিয়ে কোনটা যাচ্ছে, তাহলে এই দুটোর মধ্যে একটা উত্তর হবে। 18 কেন হয়? 4 2 6, 18 কেন? 8 2 10। তাহলে উত্তরে 1 নম্বরটা হবে। এইরকম শর্টকাট অ্যাপ্রোচ লাগাতে হবে। এইটা যদি আমি এখন গুণ করে করতে যাই, এটা বহু টাইম লাগবে। তোমরা করে দেখো, গুণ করে একই উত্তর আসবে। তোমরা গুণ করে অঙ্কটা করো, উত্তর একই আসবে। দেখো আর এর অপশনটাও এদের মধ্যে গন্ডগোল ছিল। এই অপশনটা হলো এখানে হবে 8736, এটার উত্তর হবে। আচ্ছা দেখো, এবার এইটা বা করি আমরা। দেখো 6 মাইনাস 5 কি হবে?
1, তাহলে 14, এবার এখানে কিছু নাই মানে অফ আছে, তাহলে 14, তাহলে এইবারে কিছু নাই মানে অফ আছে মানে 7, 14 মাইনাস 14 0 হয়ে যাবে। এইবার 0 0 অর্থাৎ এবার এইখানে আসবে হলো 7 প্লাস 8 ইন্টু 0 ভাগ 37। তাহলে প্রথমে ভাগের কাজ হবে, অর্থাৎ ডি মাস, এই যে ডি মাস, এই অনুযায়ী প্রথমে কার কাজ হবে, জিরোর কাজ হবে। ঠিক, জিরো, এবারে এই কাজে জিরো হবে, তাহলে এখানে উত্তর কত আসলো, 7ই আসলো। তাহলে 22 মাইনাস 2 ইন্টু 7 এবার আসবে, তাহলে 22 মাইনাস 14 কত হবে, 8 হবে। এই 8ই হলো এর উত্তর, অপশন নাম্বার 2। তো এইভাবে শর্টকাট অ্যাপ্রোচ লাগাতে হবে, এই শর্টকাট অ্যাপ্রোচ লাগালে তবেই কিন্তু কোশ্চেন সলভ হবে। আবার বলেছি অঙ্কটা, ধরো আমি এবার পুরোটা করাই, যারা বুঝতে পারেনি তাদের জন্য। দেখো পুরোটা অঙ্ক আমি আগে প্রথমে এই ব্র্যাকেটের কাজটা করলাম, তাহলে ফার্স্ট ব্র্যাকেট অর্থাৎ 6 মাইনাস 5, 6 মাইনাস 5 করলে কত হয়, 1। এবার এই 6 মাইনাস 5-এর আগে কিছু নাই মানে কত আছে, অফ আছে, তাহলে 7-এর সঙ্গে যদি 1 গুণ করি কত হবে, 7। তাহলে এইবারে দেখো সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কি হলো, 14 মাইনাস 7 ইন্টু 2। এবার 7 ইন্টু 2 মানে কত, 14, 14 মাইনাস 14 মানে 0। তাহলে এই যে সেকেন্ড ব্র্যাকেট এর কেস কত আসলো, 0। তাহলে এবার থার্ড ব্র্যাকেটের মধ্যে আমার কত থাকলো, 7 প্লাস 8 ইন্টু 0 ভাগ 37। এইবার এই যে ডি মাস, এই অনুযায়ী প্রথমে কার কাজ হবে, প্রথমে হবে ডিভিশন অর্থাৎ ভাগের কাজ হবে। তাহলে 0-কে কোনো সংখ্যাতে ভাগ করলে কত হবে, 0ই হবে। 0-কে যদি কোনো সংখ্যাতে গুণ করে 0ই হবে। তাহলে থার্ড ব্র্যাকেট কত আসলো, 7, তাহলে এটা উঠে গেল। তাহলে এইবারে এখানে কত দাঁড়ালো, 22 মাইনাস 2 ইন্টু 7, তাহলে প্রথমে গুণের কাজ হবে, তাহলে 22 মাইনাস 14 মানে 8, এই হলো উত্তর। এই অঙ্কটাও দেখো সোজা, প্রথমে আমাদের ভাগের কাজ করতে হবে, তাহলে এখানে আসবে হলো 16 প্লাস 2, এবার তারপরে গুণ মাইনাস 9, এখানে উত্তর হবে হলো 9। এবার দেখো এই অঙ্কটা খুবই সোজা, কিন্তু করতে হবে ঠিকঠাক অ্যাপ্রোচ লাগিয়ে। দেখো এখানে বলছে হলো লিটারেট অর্থাৎ শিক্ষিত, এটা ইললিটারেট মানে অশিক্ষিত। তাহলে লিটারেটের, সরি লিটারেট ইললিটারেট করছি, এখানে বলেছে 58% পপুলেশন টোটাল লিটারেট, অর্থাৎ টোটালের হলো 58% হলো শিক্ষিত কিন্তু এটা। এবার এই যে এখানে আসবে, এখানে কে আসবে, এখানে আসবে হলো পুরুষ, এখানে আসবে হলো মহিলা। এবার টোটালের 58% হলো, অর্থাৎ দেখো পুরুষের মধ্যে বলেছে 58% শিক্ষিত, তাহলে এই টোটালেরও 58% শিক্ষিত, পুরুষেরও 58% শিক্ষিত, ঠিক আছে। এবার এই যে 3টে জিরো আছে, ক্যালকুলেশন শর্টের জন্য 3টে জিরোকে কেটে দাও এখানে। তাহলে এই যে এখানে লিখলাম টোটাল, অর্থাৎ টোটাল যে পুরুষ তার সংখ্যা কত, 221। এবার এই 221 থেকে ধরো 383 বিয়োগ করলাম, তাহলে এখানে কত হবে, 162। এবার এইটাকে ক্যালকুলেট করতে হবে। তাহলে একটা জিনিস দেখো, যে এইটা প্রথমত এটা কাটবে না, কারণ এরা কোপ্রাইম, অর্থাৎ এর মধ্যে কোনো কমন ফ্যাক্টর নেই এদের মধ্যে, ওই জন্য এটা কাটবে না। তাহলে টোটালে 58%, ঠিক আছে। এই 221-এর মধ্যে 58%, তাহলে 162-র মধ্যে কত, এটা টোটালে যদি 58% হয়, পুরুষেরও 58% হয়, অপরটা এমনি 58% হবে। এটা এভারেজের যে একটা রুল, সেই অনুযায়ী আমরা বলতে পারি। এমনি তোমরা ক্যালকুলেট করে দেখতে পারো, এটার উত্তর 58%ই হবে। দেখো যদি আমরা ক্যালকুলেট করতে যাই, তাহলে আমরা কিভাবে করব, 221 প্লাস 162, 58 ইন্টু 221 প্লাস 58 ইন্টু 100 এক্স ইন্টু 162। তাহলে দেখো এখানে আমি কিন্তু 58 এখানে কমন যাবে,
ইন্টু 162। এবার এক্স যদি এখান থেকে চলে আসে তাহলে এখানে হলো 162, এই যে 58। এগুলো আমাদের উত্তর। কিভাবে কাটলাম বোঝা গেল? প্রথমে এইটাকে এখানে নিয়ে আসলাম, এবার যখন এই বিয়োগে আনলাম তখন কিন্তু আমি এখানে 58টাকে কমন পেলাম, কমনটা বার করে নিলাম, বার করে নিয়ে এই যে 221 প্লাস 162 মাইনাস 221, 221 221 ক্যান্সেল হলো, হওয়ার পরে থাকলো কত? 58 ইন্টু 162। এবার এক্স ইন্টু 162, 162 162 কেটে দিলাম, উত্তর হলো 58। আচ্ছা দেখো, এবার কি বলেছে যে একজন ব্যক্তি 221 টাকায় একটি দ্রব্য বিক্রি করে 10.5% লাভ করে, ক্রয় মূল্য কত? তো কত টাকায় বিক্রি করেছে? যে 221 টাকায় বিক্রি করেছে, লাভ হয়েছে কত? 10.5%, মানে 110.5 বাই 100 পার সিপি। তাহলে এইটাকে আমি 2 দিয়ে কাটলেই কভার, তাহলে উত্তর হবে হলো 200। এই হলো আমাদের উত্তর। অঙ্ক তো সোজা, খুব সোজা সাবজেক্ট। দেখো এবার এটা কি বলেছে, এখানে আমি এত বড় ক্যালকুলেশন করতে যাব না। দেখো যে 3 বছরের সিম্পল ইন্টারেস্ট এবং কম্পাউন্ড ইন্টারেস্ট, এবার কম্পাউন্ড ইন্টারেস্টের একটা ফর্মুলা আছে যে 3a.3a স্কোয়ার ইন্টু এ কিউব, আর সিম্পল ইন্টারেস্ট তো 3a। তার মানে যদি কম্পাউন্ড ইন্টারেস্ট বের করি 4%-এর, তাহলে আমাকে 4% বের করতে গেলে প্রথমে আমাকে এখানে 2টো দাগ আসবে এবং এখানে 4টা দাগ, ঠিক আছে? তাহলে 3-এর সঙ্গে প্রথমে 4 গুণ করলাম, যে 12 বসলো এখানে। এবার 3-এর সঙ্গে আমি 4-এর স্কোয়ার মানে 16 গুণ করবো, 16 গুণ করলে কত হয়? যে 48 হয়, 48 বসলো। আবার এ কিউব, এ কিউব মানে কত? 4-এর কিউব মানে 64, 64 এখানে বসলো। আর সিম্পল ইন্টারেস্ট কত? যে 12। তাহলে এই যে কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টের ডিফারেন্স কত হলো? 0.4864। এর ভ্যালু কত বলেছে? 152। তাহলে এই যে 100-র ভ্যালু, এইটা কত হবে? যে 152 বাই 0.4864 ইন্টু 100। এবার আমি কি এত বড় ক্যালকুলেশন করতে যাবো? আমি এটাকে এত বড় ক্যালকুলেশন করতেই যাব না। এখান থেকে উপরে উঠলে জাস্ট এরকম 4টা জিরো আসবে। তাহলে এটা যদি ডিজিটাল সাম করি, অর্থাৎ এই ডিজিটগুলোর সব যোগ করি, তাহলে কত হবে? এই জিরোর সঙ্গে 1 গুণ করলে 1 1, এটা ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে এইখানে আর এইখানে কত থাকলো আমাকে দেখতে হবে। 5 2 7 আর 1 8 থাকলো এখানে, 8 4 12 6 18, নিচে থাকলো 4, এটা হবে 2। অর্থাৎ যেটাই উত্তর হবে তার ডিজিটাল সাম 2 হবে। তাহলে দেখো এখানে কত? 4 3 7 2 9, আর এটা 5 হবে না ডিজিটাল সাম, কারণ এর প্রথম অপশানে ডিজিটাল সাম যেটা আসবে সেটা 5 আসবে। 6 3 9, অর্থাৎ এইবার আরেকটা জিনিস বলে দিই, ডিজিটাল সামে যেখানে 9 আসবে সেটাকে ক্যান্সেল করে দেবো অটোমেটিক। 6 3 9 আসলো, তাহলে এটা ক্যান্সেল করলাম, থাকলো হলো 7 আর 5 12, 12 2 আর 1 যোগ করলে 3, এটা হবে না। 2 আর 1 3, 3 6 5 11, 1 আর 1 যোগ করলে 2, এই যে 2 2 ম্যাচ করছে, তাহলে এইটা উত্তর। আচ্ছা আমি এটাও চেক করে দেখি, 6 3 9 7 আর 1 8, এটা হবে না। তাহলে অপশন নাম্বার 3 হলো এর উত্তর। এইবার দেখো এখানে কি বলেছে, একটা সিলিন্ডারের উচ্চতা 16 সেন্টিমিটার, ব্যাসার্ধ 14 সেমি হলে পার্শ্বতলের ক্ষেত্রফল কত? এবার সিলিন্ডার কোনটা? সিলিন্ডার হলো এইটা, হলো আমাদের কিন্তু সিলিন্ডার। এবার সিলিন্ডারের যে উচ্চতা, অর্থাৎ এইটা কত দিয়ে দিয়েছে? এইটা দিয়েছে হলো 16। ব্যাসার্ধ কত দিয়েছে? 14। এবার দেখো পার্শ্বতলের ক্ষেত্রফল মানে কি? যে 2 পাই আর ইন্টু এইচ, এইটা আমি জানি। এইবার এইচ মানে কত? এইচ মানে কত গুণ হলো ভাই? 16 গুণ হলো, ঠিক। এইচ মানে কত গুণ হলো? 16 গুণ হলো। তাহলে 16 দিয়ে যেটা ভাগ যাবে সেটা কিন্তু 4 দিয়েও ভাগ যাবে।
এবার 4 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম হলো লাস্টের কোনো সংখ্যার লাস্টের দুটো সংখ্যা যদি 4 দিয়ে ভাগ যায় তাহলে সেই সংখ্যা 4 দিয়ে বিভাজ্য হয়। তাহলে এর মধ্যে দেখো এই অপশনটা কিন্তু আমি এমনি ক্যান্সেল করে দিতে পারি, ঠিক এই অপশনটা কিন্তু আমি এমনি ক্যান্সেল করে দিতে পারি। এইবার কারণ এই অপশনটার লাস্টের যে দুটো সংখ্যা এটা 4 দিয়ে কিন্তু ভাগ যাচ্ছে না, তাহলে এটা ক্যান্সেল হয়ে গেল। এইবার এখানে কি বলছে 2πr, তাহলে এটা হলো মূলত 88 হবে 2πr যদি আমি ক্যালকুলেট করি, অর্থাৎ 11 দিয়ে ভাগ যাবে। তাহলে 88 ইন্টু 16, কারণ 2πr অর্থাৎ 2 ইন্টু 14 ইন্টু 22/7, এটাকে যখন আমি ক্যালকুলেট করব তখন 88 আসবে। একটা স্কেলিং ফ্যাক্টর আছে, যদি আর এর মান 7 হয় তবে সেক্ষেত্রে πr², এটা মুখস্থ রাখতে হবে তোমাদের। এই মানটা আপাতত মুখস্থ রাখো, পরে আমি যখন অঙ্কগুলো করাবো তখন ধীরে ধীরে বলবো। আমার ব্যাচে আমরা এগুলো ধীরে ধীরে আমরা সলভ করি, যারা স্টুডেন্ট তারা ধীরে ধীরে শেখে। তাহলে πr² এর মান তখন হবে হলো 154, 2πr এর মান হবে হলো 44। এগুলো হলো শর্টকাট টেকনিক, এটা হলো মনে রাখার পদ্ধতি। তাহলে আর এর মান যদি 14 হয় তখন 2πr মানের হয় 88। তাহলে 88 ইন্টু 16, অর্থাৎ যে সংখ্যা সেটা 11 দিয়েও ভাগ যাবে, 4 দিয়েও ভাগ যাবে। তো 4 দিয়ে আমার কিন্তু এইটা ভাগ যাচ্ছে না, জাস্ট এই কিন্তু এই তিনটে ভাগ যাচ্ছে। কিন্তু এবার দেখবো আমি 11 দিয়ে কোনটা যাচ্ছে, তাহলে দেখো 11 দিয়ে কোনটা যাচ্ছে, যে এখানে 3 বেশি এখানে 2 বেশি যাচ্ছে না, এইখানে 3 বেশি এখানে 3 কম, এটা যাচ্ছে। এইটা এই 3 নাম্বারটাই হলো উত্তর। দেখো এবার ইউনিট ডিজিট হয়ে মিলা দেখা যাচ্ছে 6 48, এই যে 48 লাস্টে 8। তো আমাকে কিন্তু অঙ্ক পুরো সলভই করতে হলো না। এবার কি দেখা যাচ্ছে যে এরিয়া ইজ কনস্ট্যান্ট, অর্থাৎ ত্রিভুজের ক্ষেত্রফল ধ্রুবক, ত্রিভুজের ভূমি এত % কমানো হলো, লম্ব উচ্চতা কত শতাংশ বৃদ্ধি পাবে। তাহলে আমরা কি জানি যে হাইট ইন্টু বেস, এইটা করলে আমাদের ক্ষেত্রফল আসবে। এবার ক্ষেত্রফল এরিয়া কি বলেছে, এই এরিয়া কিন্তু কনস্ট্যান্ট আছে, যে এরিয়া কিন্তু আমাদের কনস্ট্যান্ট, ঠিক আছে। এবার কি বলেছে যে বেস আমি কি করেছি, বেস আমার যা ছিল তাই আছে, অর্থাৎ হাইট আমি কি করলাম, হাইট আমাকে বেস আমাকে বলেছে বাড়িয়ে দিয়েছে, অর্থাৎ 5 থেকে 6 করেছে। তাহলে বেস যদি আমি 5 থেকে 6 করি তাহলে এইটা কি হবে, যে 6 থেকে 5 হবে। ও ডিক্রিজ করেছে, সরি একটু গন্ডগোল হয়ে গেছে। এই সিলি মিস্টেকগুলো কিন্তু পরীক্ষাতে খুব হয়, সিলি মিস্টেকগুলোর দিকে একটু নজর রাখবে। যে এখানে কি বলেছে দেখো, ত্রিভুজের ভূমি 20% কমানো হলো, তাহলে ভূমি 5 থেকে 4 করলাম, তাহলে এইটা 4 থেকে 5 হবে, 1/4 মানে 25%। এই শতাংশ বৃদ্ধি পাবে, এই যে উত্তর ডি। তারপরে নেক্সট কি হলো, যে এরও 4th প্রপোর্শনাল, তাহলে দেখো 6 ইন্টু 5/4, এটা কত হবে 7.5। এবার কি বলছে যে দুটো ট্রেন তাদের লেন্থ এত, স্পিড এত দিয়ে দিয়েছে। তো আচ্ছা এবার দেখো দুটো ট্রেন যদি একে অপরকে ক্রস করে, এটা দুটো কেস হয়, একটা অপোজিট ডাইরেকশনে, অর্থাৎ এটা হলো অপোজিট ডাইরেকশনে, আর একটা হবে সেম ডাইরেকশনে। দুটোই সেম ডাইরেকশনে, তবে এই দুই ক্ষেত্রে আমাদের কি করতে হয়, এল লেন্থ L1, এল লেন্থ হলো L2, দুটোই আমাদের কিন্তু যোগ করতে হবে, L1 প্লাস L2 বাই যে স্পিড হবে, যদি সেম হয় তাহলে S1, যদি অপোজিট ডাইরেকশন হয় তাহলে এই দুটোর কিন্তু, তবে আমি টোটাল টাইমটা পাবো। অর্থাৎ এই যদি অপোজিট ডাইরেকশন হয় তাহলে S1 প্লাস S2 হবে, যদি সেম ডাইরেকশন হয় S1 মাইনাস S2 হবে। তাহলে এবার এইখানে দেখো কি বলেছে, যে
অর্থাৎ দুটো যদি একে অপরকে ক্রস করার যে সময় সেইটা হলো ট্রেন দুটোর যে টোটাল দৈর্ঘ্য তাদের যোগফল, অর্থাৎ L1 প্লাস L2 যদি একই দিকে যায় তাহলে মাইনাস, যদি বিপরীত দিকে যায় তাহলে S1 প্লাস S2, অর্থাৎ দুটো স্পিডের যোগফল। এবারে এখানে দেখো কি বলেছে যে পিছন থেকে আসা দ্রুতগামী ট্রেনটিকে, অর্থাৎ এখানে দেখো দিয়েছে সেম ডাইরেকশন, এই যে সেম ডাইরেকশন অর্থাৎ একই দিকে, এই যে একই অভিমুখে, তাহলে একই অভিমুখে যখনই যাবে আমাদের স্পিডের কিন্তু বিয়োগ করতে হবে। এবার দেখো এখানে আমাদের দিয়েছে কিলোমিটার আর এখানে পার আওয়ার, এখানে আছে মিটারে, তাহলে কিলোমিটার পার আওয়ার থেকে যখন মিটার পার ঘন্টায় কনভার্ট করব, মিটার পার ঘন্টা বলছি, মিটার পার সেকেন্ডে কনভার্ট করব, তখন এক্স যদি থাকে এক্স এর সঙ্গে 5/18 কিন্তু গুণ করে নিতে হবে। এইবার এইখানে সেইভাবে করলাম 110 প্লাস 390 বাই এখানে কি বললাম, এই যে সেম ডাইরেকশন, তাহলে এই দুটোর বিয়োগফল 130 মাইনাস 120 হলো 10 ইন্টু 5, এই যে এটা কি বার হলো কিলোমিটার পার ঘন্টা, তাহলে এখান থেকে মিটার পার সেকেন্ড করলাম মানে 5/18 হলো, তাহলে উপরে যোগ করলে হলো 500 ইন্টু 18 বাই 50 10। এবার এখানে উত্তর কিন্তু আসলো সেকেন্ডে, 180 সেকেন্ড, মানে কত মিনিট, 3 মিনিট, এই যে 3 মিনিট উত্তর, এই যে কত মিনিট সময় নেবে। এবার দেখো নেক্সট কোশ্চেন, যে পার্থ, রিজওয়ান, সঙ্গীতা যথাক্রমে 40, 60, 80 দিনে একটি কাজ করতে পারে। যদি পার্থ প্রতি তৃতীয় দিনে রিজওয়ান এবং সঙ্গীতার সাহায্য হয় তবে কত দিনে কাজটা সম্পূর্ণ হবে। এখানে আমাকে একটা বার করতে হবে যে প্রতি সাইকেলে কাজটা কত হচ্ছে। তাহলে দেখো 40, 60 আর 80 বোঝা গেল। এদের যে এলসিএম, এটা এলসিএম আসলে হবে 240, তাহলে এইটা 6, এইটা হলো 4, এটা হলো 3। এবার এখানে কি বলেছে যে প্রতি তৃতীয় দিনেই একমাত্র রিজওয়ান সঙ্গীতার সাহায্য পায়, তাহলে এইটা হলো পার্থ, এইটা হলো রিজওয়ান, এটা হলো সঙ্গীতা। তাহলে এই যে একটা সাইকেল, অর্থাৎ একটা সাইকেল, তাহলে একটা সাইকেলে প্রথম দিনে কে কাজ করছে, প্রথম দিনে হলো কাজ করছে পার্থ, দ্বিতীয় দিনেও কাজ করছে হলো পার্থ, তৃতীয় দিনে কিন্তু এরা 3 জন করছে, অর্থাৎ এই যে 6, 4, 10, 3, 13, অর্থাৎ পার্থ প্লাস রিজওয়ান প্লাস সঙ্গীতা, এরা কিন্তু তৃতীয় দিনে করছে। তাহলে একটা যে সাইকেল অর্থাৎ 3 দিনে যে কাজ সেটা কত হচ্ছে, 25 ইউনিট, ঠিক। তাহলে দেখো এই 25 ইউনিট, তাহলে আমাদের যে 27 দিন, 27 দিনে কাজ কত হলো, 27 দিনে কাজ হলো 225 ইউনিট, ঠিক। তাহলে যে 28 দিন, 28 দিনের দিন কাজ কত হবে, 231 ইউনিট, ঠিক। 29 দিনের দিন 237 ইউনিট। এবার বাকি কত, বাকি 3 ইউনিট, বাকি কত ইউনিট বাকি, 3 ইউনিট বাকি, কিন্তু আমার কাজ আছে কত, এখানে অপশন ভুল আছে সম্ভবত, বাকি আমার কাজ আছে কত, বাকি আমার কাজ আছে 3 ইউনিট, কিন্তু আমার কাজ করতে পারবে কত, 13 ইউনিট, তাহলে 29 পূর্ণ 3 13, এটাই হবে হলো উত্তর। এখানে এই অপশনটাই হবে, কিন্তু অপশনটা গন্ডগোল করেছে, এতে 3 13 উত্তর হবে। 29 পূর্ণ 3 13, এইটাই হবে এর উত্তর। দেখো এখানে মধ্যে সাকসেসিভ ডিসকাউন্ট, তাহলে ডিসকাউন্টের ক্ষেত্রে 19/20 এবং এদিকে 23/25, ঠিক। তাহলে 25 আর 20 যোগ করলে 500, রাইট। এখান থেকে এই শূন্য কাটলাম, হয়ে যাবে 2.4। তাহলে এইখানে যখন আমরা গুণ করব 3 9 27 4 7 28, লাস্টে কিন্তু আচ্ছা দশমিকের পরে 0 থাকা মানে 0 গুলো ইনভ্যালিড, লাস্টে খালি আমি ইউনিট ডিজিট দেবো। 3 9 27 27 আর 4 7 28, মানে 0.8 আসবে, একটা ঘর আছে, এই যে 0.8 কোথায় আছে, এই যে অপশনটা, অপশন নাম্বার 1 হলো।
আমার কিন্তু পুরোটা ক্যালকুলেট করতে হলো না, আমি জাস্ট এখানে দেখলাম সলভটা করলাম যে 19 × 3 অর্থাৎ ইউনিট ডিজিট 3 নং 27, 27 × 4 মানে 28। এবার এখানে কত ঘর আগে পয়েন্ট, 1 টাকা, তাহলে এখানেও 1 ঘর আগে পয়েন্ট আসবে, এই যে 0.8, এই 0.8 একটা জায়গায় আসছে, এই হলো উত্তর আমাদের। নেক্সট দেখো কি বলেছে, যে শানের কাছে 1617 টাকা আছে, তিনি তার দুই ছেলে পীযূষ এবং মনোজের মধ্যে ভাগ করে দেন, তাদের বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদ হারে বিনিয়োগ করতে বলেন। দেখা গেল পীযূষ ও মনোজ যথাক্রমে 11 ও 12 বছর পর সমান টাকা পেয়েছে। শান পীযূষকে কত টাকা দিয়েছিলেন? দেখো কি বলেছে, যে পীযূষ 11 বছর এবং মনোজ অর্থাৎ পীযূষের যে 11 বছরের টাকা সেটা মনোজের 12 বছরের টাকার সমান, ঠিক? তাহলে এই অ্যামাউন্টের যে সূত্র পি ইন্টু 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার টি, এই আরটা কি, আর হলো সুদ, পি হলো যে মূলধন, টি হলো সময়। তাহলে এই যে মনোজ অর্থাৎ পীযূষের কত বছরের টাকা? 11 বছরের টাকা। তাহলে পীযূষের যে 11 বছরের টাকা সেটা কত হবে, যে পীযূষের প্রিন্সিপাল পি ইন্টু 1 প্লাস 1/10 হোল টু দি পাওয়ার টি কত বলেছে? 11, তাহলে 11 দিয়ে দিলাম। আবার এই যে মনোজ, এর কি হবে? এরও সেম হবে 1/10 12। তাহলে এই যে 11, এইটা দিয়ে এইটাকে কাটলাম, তাহলে পীযূষ বাই মনোজ কত আসলো? 11/10। তাহলে এই যে 11/10 এটা যদি টোটাল হয়, তার মানে 1617/21 ইন্টু 11, এইটা উত্তর হবে। এইখানে এইটা দিয়ে যদি কাটি তাহলে আসবে আমাদের 77 ইন্টু 11, অর্থাৎ 11 দিয়ে গুণ করার একটা খুব সুন্দর নিয়ম আছে লাস্টে, এবং এখানে সংখ্যা লিখে দাও। 7 7 14, 4 হাতে আমার 1, 7 আর 1 8, 847 হবে হলো এর উত্তর। এবার এই যে ইনোভেটিভ যে মেথড, যে 11 দিয়ে গুণ করানো, এগুলো যদি তোমরা শিখতে যাও আমার স্পেশাল ব্যাচে যুক্ত হও, ব্যাচ শুরু হোক, তারপরে ধীরে ধীরে আমরা এই সমস্ত জিনিসগুলো শেখাবো। কারণ পরীক্ষায় ক্যালকুলেট করা ইম্পর্টেন্ট নয়, অঙ্ককে শর্টে করা ইম্পর্টেন্ট। কারণ সেম কোশ্চেনই তোমাকে যদি 2 ঘন্টা দিয়ে দেওয়া শেষ করতে পারবে, কিন্তু 1 ঘন্টা শেষ করা বা 15 মিনিটের মধ্যে শেষ করা কিন্তু একটা মুশকিল ব্যাপার। তার জন্য শিখতে হবে স্মার্ট অ্যাপ্রোচ, এবং সেই অ্যাপ্রোচগুলোই আমি শেখাবো। তাহলে তারপরে দেখো কি বলেছে, যে 4% হারে 8 বছরে কোনো আসলের ওপর সরল সুদ 168 টাকা হলে আসল কত? দেখো এসআই মানে একটা নিয়ম মনে রাখবে, সিম্পল ইন্টারেস্ট মানে RT%, ঠিক? তাহলে 168কে আমরা কি লিখতে পারি? 168/32, এই যে RT%, মানে এই যে আর, এই যে আর, এটা হলো টি, তাহলে 32% ইন্টু 100, ঠিক? তাহলে 32% ইন্টু 100 যদি হয়, এটা 100%, তাহলে পার্সেন্ট কাটলো, 32-এর সঙ্গে এটা কাটতে হবে, 8 দিয়ে কাটলে 4, 8 দিয়ে কাটলে 21, এটা হবে 25, উত্তর হবে হলো 525। এটাই আমাদের উত্তর। তো দেখো এই হলো আমাদের চ্যানেল চ্যাম্প এডুকেটিস, যেখানে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে এবং এক্সাম ফেয়ার দূর করতে হবে। তো আমরা মূলত আরআরবি, এসএসসি, ব্যাংকিং, এসবিআই, আইবিপিএস, আরবিআই, ডাব্লিউবিপি, ডাব্লিউবিপিএসসি, সিডিএস, ডাব্লিউবিসিএস, জিএনএম, এএনএম, এই সমস্ত এক্সামের জন্য কিন্তু আমরা পড়ি। সাথে ওয়ান ডে যতগুলো কম্পিটিটিভ এক্সাম ইন্ডিয়াতে কন্ডাক্টেড হয় সমস্তগুলোর জন্য কিন্তু আমাদের এখানে ক্লাস হয়। তো তোমরা চাইলে ব্যাচে যুক্ত হতে পারো। দেখো এবার আসবো হলো রিজনিং এ আমাদের। দেখো আমরা সিলোগিজমের জন্য আমরা একটা মেথড ইউজ করি 150, যেখানে তোমাকে ভেন ডায়াগ্রাম কিন্তু ড্র করতে হবে না, যেখানে অল এর যে ভ্যালু সেটা হলো 150, সামের যে ভ্যালু সেটা হলো 50-50, সাম নট এর ভ্যালু হলো 50-100, এবং নো এর ভ্যালু 100-100।
এবার কনক্লুশন আনসার্টেন কখন হবে? যদি দুটো কনক্লুশনই নেগেটিভ হয়, 50-50 পেয়ার হয়। এই হলো আমাদের মানে মেন যে তিনটে আমাদের এই এই কটা রুল মনে রাখতে হয়েছে। আমাকে ভেন ডায়াগ্রামও করতে হবে না, কিচ্ছু হবে না। এটা একটা ইনোভেটিভ মেথড, আমরা এটাকে ইউজ করি। তো দুটো কনক্লুশন যদি নেগেটিভ হয় সেই ক্ষেত্রে হতে পারে কনক্লুশন আনসার্টেন, 50-50 পেয়ার হয়, তখন কনক্লুশন কিন্তু আনসার্টেন হয়। এবার সেই রুল যদি আমরা এখানে লাগাই, তোমরা এই মেথডগুলো শিখতে চাইলে তোমরা কমেন্ট করো সবাই। তো দেখো এখানে বলছে অল ক্রয়েসেন্ট আর পেস্ট্রিজ। তাহলে ক্রয়েসেন্টের এখানে আমি কি বললাম, একটা মান বলেছিলাম, মানটা আমি দেখাই না, সেটা বুঝতে পারবে না তোমরা। দেখো এখানে দেখো কি দিয়েছি, এটা আমাকে হাতের ভেন ডায়াগ্রাম ড্র করে করতেই হবে না। দেখো অল ব্রেডস আর ক্রয়েসেন্ট, ঠিক আছে, অল ব্রেডস আর মাফিনস, ঠিক আছে, অল ব্রেডস আর পেস্ট্রিজ। তাহলে এখানে ব্রেডের ভ্যালু 100, ঠিক। অলের এই যে কি বললাম, অল থাকলে সব, এবং সমস্ত কনক্লুশনই পজিটিভ। তাহলে এখানে নেগেটিভের কোন নেগেটিভ কনক্লুশন কোনো নেই, ঠিক আছে। স্টেটমেন্ট কোনো নেগেটিভ নেই, স্টেটমেন্টও নেগেটিভ নেই, কোনো নো বা নট দিয়ে কোনো স্টেটমেন্ট নেই, তো সুতরাং স্টেটমেন্ট নেগেটিভ না, স্টেটমেন্ট সব পজিটিভ। তাহলে দেখো এই এই যে 100, অর্থাৎ এই যে ব্রেড, এই ব্রেড আর ক্রয়েসেন্টের কত, এই যে 150, ব্রেড এবং মাফিনসের কত 150, ব্রেডস এবং পেস্ট্রি 150। এবার দেখো কি বলেছে, যে অল ক্রয়েসেন্ট আর পেস্ট্রিজ। ও আর একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, যে 50 থেকে 100কে, এটাকে কিন্তু আমরা কনভার্ট করতে পারবো না, কিন্তু 100 থেকে 50-তে আমরা কিন্তু কনভার্ট করতে পারবো। অর্থাৎ বেশিকে কিন্তু কম করতে পারবো, কিন্তু কমকে কিন্তু আমরা কোনোদিনও বেশি করতে পারবো না। তাহলে দেখো এবার কি বলেছে, অল ক্রয়েসেন্ট আর পেস্ট্রিজ। এখানে ক্রয়েসেন্টের ভ্যালু কত ছিল, 50। এবার অলের ভ্যালু এখানে কত বলেছে, 100। তাহলে 50কে কোনোদিনও 100 আমরা করতে পারবো না, এই যে এই রুল অনুযায়ী। তাহলে এই কনক্লুশন কিন্তু ঠিক নয়। সাম পেস্ট্রিজ আর মাফিনস। এবার দেখি এখানে কি বলেছিলাম, পেস্ট্রিজের ভ্যালু 50, মাফিনসের ভ্যালু 50। 50কে কিন্তু 50-এ কনভার্ট করা যাবে। তাহলে পেস্ট্রি, কিছু পেস্ট্রি, এবার সামের ভ্যালু কত বলেছিলাম, 50-50। এইবার সামের ভ্যালু যে 50-50 হলো, তাহলে এই একমাত্র কনক্লুশন 2, এই কনক্লুশন 2টাই কিন্তু রাইট হবে। এই অনলি কনক্লুশন 2 ফলোস। বোঝা গেল, এই হলো আমাদের উত্তর। এইভাবে শর্টকাট অ্যাপ্রোচে করতে হবে। ভেন ডায়াগ্রাম ড্র করতে গেলে পরীক্ষায় তোমরা সলভই করতে পারবে না পুরো কোশ্চেনটা। দেখো এখানে কি বলেছে, যে অক্ষরের এই সংমিশ্রণটির এবার দেখো কিভাবে করছি এটা, TWRU-SN। এবার এখানে একটা জিনিস গুনে নেওয়া হবে, কাউন্ট ফ্যাক্টর ফিলিং দ্য ব্ল্যাঙ্ক। 4 একে 5, 4 একে 5, 5 4 9, 4 13, 1 2 3 4, T4 এখানে 4। আচ্ছা এটা আমরা হোল্ডে রাখছি কিছুক্ষণের জন্য, একটু পরে আমরা করাচ্ছি। দেখো সিটিং অ্যারেঞ্জমেন্টটা আগে করো। কি বলেছে, যে EF GH JKL একটি বৃত্তাকার কেন্দ্রের চারপাশে কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে। কতজন আছে দেখো, 7 জন। তাহলে 7টা আমি আগে দাগ দিই এখানে, ঠিক। এবার কি বলেছে, যে এল এর বাম দিক থেকে গণনা করলে, এই যে এল, তাহলে এল এর বাম দিক হলো, এল এর ডান দিক হলো এইটা,
এবার দেখতে হবে কোন দিকে আছে, যে ফেসিং দ্য সেন্টার, অর্থাৎ মুখ যদি এদিকে করে থাকে তখন এর যে ডান দিক হবে সেটা এইটা, বাম দিক হবে হলো এইটা, এটা লেফট, এটা হলো রাইট। ঠিক। এবার এল এর যে দেখো কি বলেছে, এল এর বাম দিক থেকে গণনা করলে ই ও এল এর মধ্যে মাত্র একজন বসে আছে, তার মানে ই আর এল এর মধ্যে একজন থাকলে ই এইখানে আছে। ঠিক। এবার যে ডান দিক থেকে তৃতীয় স্থানে কে বসে আছে, আচ্ছা এবার কি বলেছে যে এফ, জি এর বাম দিকে তৃতীয় স্থানে এফ বসে আছে, এফ এর ঠিক ডান দিকে কে বসে আছে, এইচ এফ এর প্রতিবেশী নয়, এইচ এর ডান দিক থেকে গণনা করলে এইচ এবং এফ এর মধ্যে কতজন আছে। ঠিক আছে, এবার এটা আমরা সলভ করি। দেখো কি বলেছে যে ই ও এল এর মধ্যে একজন আছে। ঠিক। কে সিটস থার্ড টু দ্য রাইট অফ জে, তাহলে কে কোথায় বসে আছে, যে জে এর ঠিক রাইটে। আমি ধরলাম জে এখানে বসে আছে। এবার কি বলেছে, কে হলো এর রাইটে আছে, তাহলে কে যদি কোন রাইট, থার্ড রাইট, মানে কে হলো আছে হলো এইখানে। এবার এফ সিটস থার্ড টু দ্য লেফট অফ জি, তাহলে এফ আমি ধরলাম এখানে, জি ধরলাম এখানে। কে সিটস টু দ্য ইমিডিয়েট রাইট অফ এফ, তাহলে এফ আমাদের এইখানে নিতে হবে, এইখান থেকে আমাদের ক্যালকুলেট করতে হবে। এটা একটা পাজেলের মতো। এই যে কে সিটস ইমিডিয়েট রাইট অফ, আচ্ছা এইবার দেখো কি বলেছে, কে সিটস থার্ড টু দ্য রাইট অফ জে, এই যে মিলে গেছে, এবং কে সিটস ইমিডিয়েট রাইট অফ এফ মিলে গেছে। এফ সিটস থার্ড টু দ্য লেফট অফ জি, এফ হলো জি এর থার্ড লেফটে আছে, তাহলে এফ যদি জি এর থার্ড লেফটে থাকে তাহলে এটা এইখানে লিখলাম এই যে এফ জি এর থার্ড লেফটে। তাহলে এইবার এখানে বাকি থাকলো কে, ই এফ কে হয়ে গেছে, ই এফ কে দেখো হয়ে গেছে, জি এল জে, জি এল জে হয়ে গেছে, তার মানে এখানে থাকলো জাস্ট এইচ আমাদের। তাহলে হাউ মেনি পিপল সিটস when counted from the right, তাহলে এইচ এর যে রাইট সেটা কোনটা, এইটা, তাহলে এখানে এইচ এবং এল এর মধ্যে কতজন বসে আছে যদি সেটা রাইট থেকে ক্যালকুলেট করা হয়, তার উত্তর হবে একজন। মানে দেখো এইচ আর এই যে এল, কারণ এর যে রাইট সেটা হবে হলো এইটা হলো এর রাইট আর এইটা হলো এর রাইট, তাহলে এর মধ্যে যেই বসে আছে তাহলে উত্তর হবে 1। তাহলে এই ধরনের অঙ্কগুলো কিন্তু, এই ধরনের যে রিজনিং সেগুলো কিন্তু প্র্যাকটিস করা তোমাদের রাখতে হবে। এবার দেখো এটাও খুব সোজা, যে এখানে এই যে চিত্রটা এইটা কার মধ্যে আছে, তাহলে সেম এইরকম থাকতে হবে। দেখো এখানে আছে কিন্তু এখানে রোটেট হয়ে গেছে, এখানে আছে কিন্তু এই যে কেটে দেওয়া আছে, এইখানে এখানে রোটেট হয়ে গেছে, এই জায়গাটা একমাত্র, অর্থাৎ এই যে অপশানটা সেটাই একমাত্র কিন্তু কারেক্ট অপশান, অপশান নাম্বার ডি এটাই কারেক্ট এক্ষেত্রে। এবার দেখো কি বলেছে, যে শু ইজ কোডেড অ্যাজ 3214, হোস্ট ইজ কোডেড অ্যাজ 3219। এবার দেখো এদের মধ্যে কমন কি আছে 321, এদের মধ্যে কমন কি আছে 321, তাহলে এখানে কার কোড বের করতে বলছে, টি টি কার মধ্যে আছে, এর মধ্যে আছে, কি কমন বললাম 321 কমন, তাহলে উত্তর কি হবে 9 উত্তর হবে। মুখে মুখে সলভ হবে কোশ্চেন, এমন ভাবে করাবো। দেখো এফ এন টি এ, এটাকে কত দিয়ে কোড করা হয়েছে, এটা দিয়ে কোড করা হয়েছে, দেখো এফ এন টি এ, এইখানে লেখা হয়েছে বি কে আর জেড, এইখানে দেখো কি করা হয়েছে -4, এইখানে দেখো কি করা হয়েছে -3, এইখানে দেখো কি করা হয়েছে -2, এইখানে করা হয়েছে -1। এইটাও দেখি যে জে এর সঙ্গে -4, ও এর সঙ্গে এল -3, সি এর সঙ্গে -2, ওয়াই এর সঙ্গে তাহলে এইটাও সেম বসবে। তাহলে আর এর থেকে প্রথমে আসবে এন, তাহলে প্রথমে এন হলে এই যে প্রথমেই আমি উত্তর পাইছি, পুরোটা সলভ করতে হলো না, অপশন নম্বর 2 হলো রাইট আনসার আমাদের। বোঝা গেল?
নেক্সট আমাদের কি কোশ্চেন আছে দেখি। এই কোশ্চেনটা দেখো, পেপার কাটিং পেপার ফোল্ডিং এর একটা কোশ্চেন। তো পেপারটাকে এরকম ফোল্ড করলাম, তারপরে ফোল্ড করে এইভাবে কাটলাম। তাহলে আমাদের যে পেপার কাটিং পেপার ফোল্ডিং, এখানে টোটাল রুল রাখতে হবে মিরর ইমেজ অ্যান্ড ওয়াটার ইমেজ। তখন এই পেপারটাকে যখন খুলবো তাহলে আমরা কোনটা পাবো? এইরকম তো পাবো না, এরকম ফাঁকাও থাকবে না, এইটাও পাবো না, তাহলে এখানেই অপশন ক্যান্সেল হবে। অর্থাৎ এই যে মিরর ইমেজ, সেই মিরর ইমেজটাকে কিন্তু আমরা পাবো। অর্থাৎ এইটা যদি আমরা খুলি তখন আমি কি পাবো, যে উপরে যদি এরকম থাকবে, নিচে আমার এইরকম থাকবে, অর্থাৎ মিররের মতো এই মিরর ইমেজটা পাবো। এখানে কোনো জায়গায় কি এইরকম আছে? নাই, এখানেও নাই, এখানেও নাই, একমাত্র শুধু এই জায়গাটায় আছে। সুতরাং এইটা হলো আমাদের উত্তর। এবার দেখো, এটা একটা যে 8জন ব্যক্তি আছে, দুটো প্যারালাল সারিতে আছে, পাশাপাশি দূরত্ব সমান। প্রথম সারিতে টি আর এ কে। আচ্ছা, এবার দেখো আমাদের একটা জিনিস, এইটা হলো নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট, এই তো। এবার কি বলেছে দেখো, দুটো সারি আছে, কিছু জন আছে আমাদের দক্ষিণ মুখে। তাহলে কে কে আমাদের দক্ষিণ মুখে আছে? যে টি আর এ কে। আচ্ছা, টি আর এ কে এরা আছে দক্ষিণ মুখে, এবং উত্তর মুখে কে আছে? উত্তর মুখে আছে হলো এস ও এম ই, এই তো। এবার দেখো এখানে কি বলেছে, যে কে এর ডান দিক থেকে, তৃতীয় স্থানে টি বসে আছে। কে এর ডান দিক, এবার দেখো এই দিকে মুখ করে আছে, তাহলে এর কে এর ডান দিক থেকে তৃতীয় স্থান, তাহলে কে এর ডান দিকে প্রথম স্থান, দ্বিতীয় স্থান, তৃতীয় স্থান, এই যে টি হলো। এস এর সামনে যে ব্যক্তি বসে আছে কে এর ঠিক প্রতিবেশী, তাহলে এস এর সামনে, অর্থাৎ এস এর এইখানে কে এর প্রতিবেশী এখানে বসবে। আর এর সামনে যে ব্যক্তি বসে আছে সে এস এর প্রতিবেশী, ঠিক আর তাল মানে এখানে বসলো। টি এর সামনে যে ব্যক্তি বসে আছে সে ও এর ঠিক প্রতিবেশী। টি এর সামনে যে বসে আছে সে ও এর প্রতিবেশী, বুঝলাম। তাহলে এখানে তো কে আর টি বেরিয়ে গেল, তাহলে এখানে আসবে হলো এ। এইবার দেখো কি বলেছে, যে আর এর সামনে যে ব্যক্তি বসে আছে সে এস এর প্রতিবেশী হলো, টি এর সামনে যে ব্যক্তি বসে আছে সে ও এর প্রতিবেশী। আচ্ছা হলো, এম ই এর বাম দিকে কোথাও বসে আছে, তাহলে এম বলেছে ই এর বাম দিকে। তাহলে যখন এটা এর এই যে এই দিকে যে ব্যক্তি বসে আছে, এই দিকে মুখ করে যে ব্যক্তি বসে আছে, তার হলো এটা লেফট সাইড, এটা হলো রাইট সাইড। এবার দেখো কি বলেছে, যে এম ই এর বাম দিকে, তাহলে এম কার বাম দিকে? ই এর বাম দিকে, তাহলে এখানে আসলো এম, এখানে আসলো ই, হলো। তাহলে কোন দুটি ব্যক্তি দুটি সারির দুটি প্রান্তে বসে আছে? দেখি এবার কে কি বলেছে, ই অ্যান্ড আর না, এম অ্যান্ড কে না, হ্যাঁ এম অ্যান্ড কে, দেখো এম অ্যান্ড কে আছে, এ অ্যান্ড এম হবে না, ই অ্যান্ড আর হবে না, তাহলে এম অ্যান্ড কেই হবে উত্তর, অপশন নম্বর 2। তো এইভাবে কিন্তু আমাকে কোশ্চেনগুলো ঠিক সলভ করতে হবে, না ছাড়া কিন্তু তুমি করতে পারবে না। এবার দেখো কি বলেছে, যে এইখানে যে 4টা অপশন দেওয়া আছে এর মধ্যে কোনটা এদের যে ক্রম, অর্থাৎ এদের চারটার মধ্যে 3টেতে সেম লজিক, বাকি একটাতে ডিফারেন্ট লজিক লাগানো হচ্ছে, তো সেইটা আমাকে বার করতে হবে। দেখো আমি দেখি, যে 11, 12, 15, মানে কে এর পরে এল, মানে কে আর এস এইচ আই এল এম, এখানেই দেখো মিলবে না। দেখো কে এর পরে এল হয়, আর এর পরে এস হয়, এইচ এর পরে আই হয়, কিন্তু এল এর পরে কি হয়? এম হয়, কিন্তু এখানে আছে এন। অপশন নাম্বার 4টা এখানে বিলং করে না। এবার দেখো এখানে নেক্সট সিরিজে কি আসবে,
দেখো এখানে আছে 6, 11, 11-র পরে 16, 16-র পরে 21। এটা কিন্তু অ্যালফাবেটের নাম্বারিং, অর্থাৎ এফ এর নাম্বার 6, কে এর নাম্বার 11, পি এর নাম্বার হলো আমাদের 16 এবং ইউ এর নাম্বার 21। 21-এর পরে তাহলে কত আসবে? জেড আসবে, এই যে জেড। তাহলে এই অপশন বাদ দিয়ে দিলাম। 20, 20-র পরে আসলো 25, 25-এর পরে আবার ঘুরে ডি আসলো মানে 4, 4-এর পরে আসলো 9, 9-এর পরে 14 মানে জেড এর পরে আসবে হলো এন। আচ্ছা এটাও গেল। এবার লাস্টে দেখতে হবে আমাদের এম এল না ও আসে, অর্থাৎ আর। আর মানে 18, 18 মানে এদিকে 23, 23-এর পরে 2, 2-এর পরে 7, 7-এর পরে 12, জেড এন এল। প্রথমে জেড দিয়ে শুরু, লাস্টে এন। অপশন নাম্বার 3 হবে হলো এর উত্তর। এইভাবে শর্টকাট অ্যাপ্রোচে করতে হবে, অদিভাবে যদি লিখতে যাও কোশ্চেন করতে পারবে না। দেখো এইটাও খুব সোজা, ব্লাড রিলেশনের। এবার দেখো ব্লাড রিলেশনের আমি তো মুখে মুখে করে দেবো অঙ্কটা, এই যে রিজনিংটা আছে। দেখো আমাকে বলেছে এফ এক্সক্লেমেটরি সাইন এল এ এস এইচ, এটাকে মুখে মুখে করা যাবে। আমি প্রথমে মুখে মুখে করে নিয়ে তারপরে তোমাদের আবার দেখাচ্ছি। দেখো কি বলেছে, এই চিহ্নটা মানে কি? এই চিহ্নটা মানে হলো এফ আর এল ভাই ভাই, অর্থাৎ এফ আর এল হলো ভাই, এ এফ আর এল হলো ভাই, ঠিক। এইবার এই যে কোলন, কোলন, কোলনটা মানে কি? দেখো কোলন দেওয়া থাকবে, এই যে কোলন। তাহলে এফ আর এল হলো ভাই, এফ হলো এল এর ভাই। এবার এল কিন্তু আবার এ এর স্ত্রী। দেখো এখানে বলেছে এল, এল হলো এ এর স্ত্রী, ঠিক আছে। এইবার এইটা মানে কি? এই মানে হলো এ হলো এস এর ছেলে, এ হলো এস এর ছেলে, ঠিক। এ হলো এস এর ছেলে, ঠিক আছে। এ হলো এস এর ছেলে। এবার এস এই, এবার এই যে এ হলো বি এর বাবা, অর্থাৎ এস হলো এইচ এর বাবা। তাহলে এস যদি এইচ এর বাবা হয় তাহলে এরা দুজন ভাই ভাই, ঠিক। তাহলে তাহলে এরা দুজন যদি ভাই হয় তাহলে ব্রাদার্স সিস্টার্স, সরি ব্রাদার্স ওয়াইফস ব্রাদার, এই হলো উত্তর। এইভাবে কিন্তু আমি বার করলাম এটা। এবার আমি যদি ডাইরেক্ট আমি এটা বার করতে যাই তাহলে কিভাবে করব? দেখো এখানে বলেছে হলো এফ, এফ হলো ভাই, কার ভাই? এল এর ভাই। এবার কি বলেছে? এল, এই যে কোলন মানে কি? স্ত্রী। তাহলে এটা হলো স্ত্রী মানে কি? স্ত্রীলিঙ্গ। কার স্ত্রী? এ এর স্ত্রী, তার মানে এ হলো প্লাস। আবার এই যে লেস দেন, এই লেস দেন মানে কি? এ ইজ দ্য সন, তাহলে কার সন? এস এর সন, এস এর সনকে এ। আবার এইটা মানে কি? এই চিহ্নটা মানে কি? এই চিহ্নটা মানে হলো এস এর, এস হলো এইচ এর বাবা, মানে এরা দুজন সেম জেনারেশন। এবার আমাকে এটাই বলছে যে এইচ এবং এফ এর মধ্যে সম্পর্ক কি? তাহলে এইচ এর ভাই এ, এ এর স্ত্রী এই যে এল, এল এর ভাই, তাহলে এইচ এর ব্রাদার, ব্রাদারের ওয়াইফ, ওয়াইফের ব্রাদার, এই যে ব্রাদার্স ওয়াইফ ব্রাদার, এটা উত্তর। এবারে দেখো এখানে কি বলেছে, কোন দুটো নাম্বারকে আমি কারেক্ট করবো এই ইকুয়েশনটা আসার জন্য। দেখি আমি প্রথমে শর্ট অপশনগুলো নিয়ে দেখি। তো প্রথমে মনে করো 2 আর 7-কে রিপ্লেস করলাম। আচ্ছা আমাকে আর একটা জিনিসও খেয়াল রাখতে হবে যে, 2 আর 7-কে নিয়ে দেখি প্রথমে। দেখো 2-কে এখানে, এখানে 2 আসলে এখানে আসলে হলো, তাহলে 98 মাইনাস 45, 3, 9 থেকে 4 বাদ দিলে এখানে 43 আনতে হবে। এখানে আমার অলরেডি বড় সংখ্যা আছে, তাহলে এখানে আমি একটা কাজ করি, 7-কে যদি বড় সংখ্যাতে 14 দিয়ে রিপ্লেস করা যায় তবে সেন কাজ হবে। আর এখানে 7 দিয়ে করে দিই, তাহলে এটা বড় হয়ে যাবে। তাহলে 7-কে 14 দিয়ে রিপ্লেস করলে কত হবে? তাহলে 7-কে 6, 6 হবে এদিকে। আর 98 প্লাস 7 105, 105 মানে 60, 60 প্লাস 6 মাইনাস 36 প্লাস 12 ইকুয়াল টু কত হচ্ছে? তাহলে 66, 30 প্লাস 12 42, 30 না মাইনাস 30, মাইনাস 30, 60,
-30 42 হবে না, অর্থাৎ ডি অপশন নম্বর 4 কিন্তু বাদ দাও। 7 × 6 কে যদি করি, 7 দুগুণে এখানে আসবে হলো 14 -36, 6 14 84 প্লাস 14 42 -36 7 হবে এখানে প্লাস 7 98 8 থেকে 5 বাদ দিলে 3, 9 থেকে 4 বাদ দিলে 5। তো এই অপশনটা কিন্তু হলো না আমাদের। এবার আমি 2 আর 7 দেখি আসছে কিনা। এখানে আসবে হলো 42 98 -45 প্লাস 14 প্লাস 42 -36 প্লাস 42, ঠিক। তো দেখো এইখানে 45 আর 42, এখানে আসবে হলো -3, 36 39 আর 42 -3, 98 -17 আসবে না। তা 98 আর 84 এটাকে রিপ্লেস করতে হবে। তা 98 আর 84 কে দেখি, তাহলে 84 -45 প্লাস 14 প্লাস 7 14 98 -36 প্লাস 12, তাহলে 14 5 বাদ দিলে 9 4 13 4 17 1 2 আর 3 ইউনিট ডিজিট মিলছে, মানে 1 নম্বরটাই আমাদের উত্তর। আমি মেনলি ইউনিট ডিজিট গুলো চেক করবো। এখানে দেখো, এখানে এই সিরিজে নেক্সট কি আসবে, দেখো এইটা 16 37 79 142 226, এইটা এটার ডিফারেন্স কত আছে, 1 21, এইটা এটার 42 3, একসাথে 8 6, অর্থাৎ 21-এর যে মাল্টিপল সেটা যোগ হয়েছে। এখানে দেখো 84 হয়ে যাবে। এখানে তাহলে এইটা এটা কত হবে, 105 হবে, ঠিক। 21 আর 5 105, তাহলে 105 লাস্টে 1 আসবে, উত্তর হবে 4 331। অর্থাৎ ইউনিট, এখানে যদি 105 কে যোগ করি ইউনিট ডিজিট কত আসবে, 1। 6 আর 5 যোগ করলে 11, এখানে দেখো 1 লাস্টে একটাই অপশন আছে, অপশন নাম্বার 4। এই হবে উত্তর আমাদের। এইভাবে কোশ্চেন সলভ করতে হবে। এখানে একটা ডাইসের অপশন ছিল, ডাইসের অপশনটা বাদ করে, আচ্ছা ডাইসটা আমি এঁকে দিচ্ছি। কি বলেছে যে 11 12 11 12 8 আর একটা কত বলেছে, এটা কি বলেছে যে 11 8 10। এবার দেখো কি বলেছে, 10-এর বিপরীতে কোন সংখ্যা আছে। অর্থাৎ এই যে দুটো যদি কমন থাকে কোনো ডাইসের, বাকি যে এই দুটো হবে এটা একে অপরের, অর্থাৎ 10 আর 12 একে অপরের বিপরীতে হবে, তাহলে 10-এর উল্টা দিকে 12 হবে। এই হলো আমাদের উত্তর। এইটা এখানে এই দেখো যেটা এঁকেছিলাম ওইটাই দেওয়া আছে, এই কোশ্চেনটাই এসছে যে 10-এর বিপরীতে 12। দেখো এখানে কি বলেছে যে গ্রুপই এই যে সংখ্যাটা, এই সরি এই যে লেটার ক্লাস্টার, এইটাকে কোন কতগুলি অক্ষরের স্থান অপরিবর্তিত থাকবে, অর্থাৎ গ্রুপই। তাহলে প্রথমে কি আসবে, প্রথমে আমাদের আসবে হলো ই, তারপরে জি, তারপরে কি হবে আই, ই জি এর পরে তারপরে কি আসলো আই, এরপরে কি আসবে দেখো 3টে হয়ে গেছে, তার মানে এর মধ্যে সবচেয়ে সবার আগে গেছে ও, তারপরে পি,
তারপরে আর, তারপরে ইউ, নেই নেই, একটা, নেই 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 নেই, তাহলে এখানে কি হবে, ওয়ান, অনলি ওয়ান উত্তর হবে এটাকে। তারপরে কি বলেছে, যে রাইসকে 7613-তে কোড করা হলো, ফায়ারকে 1374-এ কোড করা হলো, সি এর কোড কি হবে দেখো, এখানে কি আছে 137, এই যে 137 কমন, তাহলে সি এর কোড কি হবে 6 হবে, অপশন নাম্বার 3 উত্তর হবে। দেখো এরপরে আমাদের একটা সিরিজ দিয়ে দিয়েছে, তো এই সিরিজগুলো কিন্তু খুব আসে পরীক্ষায়। তো এখানে মূলত সিরিজে দেখবে কোনো কোনো ক্ষেত্রে অল্টারনেটিং প্যাটার্ন লাগে, এখানে যদি 1 নাম্বার প্যাটার্ন লাগে এখানে 2, তাহলে ওই প্যাটার্নই লাগাই, এখানে ধরলাম 1 নাম্বার লেগেছে, এখানে 2, এখানে 1, এখানে 2, তাহলে 2 নাম্বার প্যাটার্ন মানে এই আর এর মধ্যে কোন প্যাটার্নটা ফলো হয়েছে। দেখো এইটা, এই যে এই চিহ্নটা ছিল এইটা চলে গেছে এইখানে, এইটা চলে গেছে এইখানে, এমটা চলে, কিউটা চলে গেছে এখানে, তাহলে এইখানেও যেইটা যাবে, তাহলে এই যে এই চিহ্নটা ছিল এইটা এখানে চলে আসবে। তাহলে দেখো এই যে তীর চিহ্নটা ছিল এইটা এইখানে একটা জায়গায় আছে, তাহলে দুটো জায়গায় আছে। এবার এদের মধ্যে আমি ক্লাস করব কি করে, তাহলে ইটাটা, এই যে এই অপশানটা, এই যে এন এর মতো দেখতে, এইটা এই দিকে সরে যাবে, তাহলে এইটা যদি এই দিকে আসে, এই এন এর অপশানটা এইটা এক জায়গায় আছে, তাহলে অপশন নাম্বার এই হলো রাইট আনসার আমাদের। এইভাবে এই কোশ্চেনগুলো ট্যাকেল করতে হয়। এইবারে দেখো আবার একটা কোশ্চেন, যে FCBF কোডিং ডিকোডিং এর, এইখানে দেখো খালি আগের লেটার দিয়ে কোড করে দেওয়া হয়েছে, অর্থাৎ এফ এর আগের লেটার ই, সি এর আগের লেটার বি, বি এর আগের লেটার এ, এফ এর আগের লেটার ই। এখানেও তাই দেখো, এক্স এর হলো ডাব্লু, ইউ এর হলো টি, এইটাও তাই হবে, তাহলে প্রথমে এম দিয়ে শুরু হবে, এই এন এর ক্ষেত্রে লাস্টে এম চলে আসবে, তাহলে লাস্টে ডবল এম, তাহলে ডবল এম দুটোতেই আছে, এই অপশনটা বাদ চলে গেল। তাহলে কে এর ক্ষেত্রে কি হবে, এখানে কে এর ক্ষেত্রে জে হবে এই জায়গাটায়, তাহলে জে এই দুটোর মধ্যে আছে, 1 আর 4-এর মধ্যে। এবার জে এর ক্ষেত্রে কি হবে, আই, তাহলে অপশন নাম্বার 1 হলো আমাদের রাইট আনসার। এবার দেখো কি বলেছে, এখানে একটা ভেন ডায়াগ্রামের রিলেশন দিয়েছে, দেখো গোলাপ ফুল, এবার যত ফুল আছে তার মধ্যে গোলাপ আছে, ঠিক, তাহলে এই যে গোলাপ তার উপরে হলো ফুল, অর্থাৎ ফুলের মধ্যে একটা অংশ গোলাপ। ভাল্লুক তো আলাদা, এই যে ভাল্লুক আলাদা, তিনটে তো আর আলাদা আলাদা নয়, ফুলের মধ্যেই গোলাপ পড়বে, তাহলে এই যে বিটা, এই বি হলো এর রাইট আনসার। সো স্টুডেন্টস, আজকের আমাদের পিওয়াইকিউ সিরিজ এখানেই শেষ হলো। তোমরা সবাই প্লিজ আমার চ্যানেলটাকে সাপোর্ট করো, ফলো করো এবং সাবস্ক্রাইব করে রেখো, যাতে নেক্সট ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। এবং আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের পরের ভিডিওতে। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং পয়লা বৈশাখের সবাইকে শুভেচ্ছা, নববর্ষের। বড়রা যারা আছে আমার প্রণাম নিও, এবং স্টুডেন্টদের জিডি পরীক্ষার জন্য আমার শুভেচ্ছা রইল। সবাই খুব ভালো মতো পরীক্ষা দাও এবং সাকসেসফুল হও, এই আশা রইলাম। তো আজকের মতো এই পর্যন্ত, এই ক্লাস থাকলো। তো দেখা হচ্ছে পরের ভিডিও।